আজ তোমাদের সাথে নেপালের ৭তম দিনটাকে শেয়ার করতে এসেছি। আজকে অনেকগুলো তীর্থস্থান ভ্রমণ করেছি, যেমন নেপালের সবথেকে বিখ্যাত পশুপতিনাথ টেম্পল, এরপর স্বয়ম্ভুনাথ, এরপরে চলে এসেছি বুড়ো নীলকান্ত মন্দির এবং সবশেষে বুদ্ধস্তূপ। এই মন্দির চারটেতে দর্শন করলাম। কাঠমান্ডুর সকাল, রাস্তাঘাট খুব ব্যস্ত, ওরা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কাজের কর্মস্থলে যাচ্ছে। আজ সোমবার এবং আজ 13ই অক্টোবর। এখন ঘড়িতে সকাল 8টা মতন, আর এই পরিবেশটা বেশ কিন্তু ভালো লাগছে। পুরো শহরটাকেই নিজের চোখে দেখতে পাচ্ছি। এর একটা আলাদা অনুভূতি, তাই না বলো? জানি না তোমরা আমার কথাটা কতটা শুনতে পেলে, আমার অনুভূতিটা কতটা বোঝাতে পারলাম। চলো দেখতে থাকো। এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই বেশ ভালো আছো। আরও একটা নতুন সকাল নেপালে, কাঠমান্ডুতে 7 নম্বর দিন। ভুলে যাচ্ছি কবে এসছি, আর এখন অবধি ঠিকঠাক। কাঠমান্ডুতে আজকে সেকেন্ড দিন। গতকালে এসে পৌঁছেছি, তারপরে এসে আজকে এই সকালটা হলো, তার মানে আজকে সেকেন্ড দিন। আর এখন যাচ্ছি ব্রেকফাস্টে। চলো আমি ব্রেকফাস্ট করে আসি, আর কি খেলাম সেটাও দেখানোর চেষ্টা করব। চলো আমার সাথে তোমরাও ব্রেকফাস্ট করবে। যেমনটি বলা তেমনটি কাজ। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজ ব্রেকফাস্টে ছিল আটা রুটি, আলুর তরকারি আর ওদিকে জিলিপি। আমি সকালবেলা এরকম টিফিনটাই পছন্দ করি, তেলে ভাজা একদমই ভালো লাগে না। আর তারপর সকলে মিলে চলে আসলাম পশুনাথ মন্দিরে। ওকে, এখন বাজে 10টা 8, আর আমরা বেরিয়ে পড়েছি পশুপতি মন্দিরে যাব। সেখানে কি আছে না আছে সবটাই শেয়ার করব। চলো আমার সঙ্গে থাকো। সবাই রেডি হয়ে সাজুগুজু করে একদম বেরিয়ে পড়েছি। চলো যাই। আমরা পশুপতি টেম্পলের বাউন্ডারিতে ঢুকে পড়েছি। চলো, এটা অনেকটা বড় এরিয়া, পৃথিবী বিখ্যাত পশুপতি টেম্পল। চলো যাই। শুনেছি পৃথিবী বিখ্যাত এই পশুপতি মন্দিরে আসা বিশাল ভাগ্যের প্রয়োজন, আর এই মন্দিরে দর্শন করতে পারলে তাহলে নাকি জন্ম জন্মান্তরের পাপও যদি থাকে সেটা খণ্ডন হয়ে যায়। আর জানো তো, আরো একটা শুনেছি, এখানে নাকি আসলে পরে মানুষের আর পুনর্জন্ম বলে আর হয় না। যাই হোক, এই আশা নিয়ে চলে আসলাম। আর জানো তো, এইখান থেকে আমরা আগে পুজোর ডালিটা নিয়ে নেব, তাই এই দোকানটায় ঢুকে পড়লাম। আর এখানে পুজোর ডালিতে কি একটা দেখলাম জানো তো, একটা করে প্রত্যেকেই রুদ্রাক্ষের মালা দিয়েছে। এখানে রুদ্রাক্ষর ফলও আমি যেমন দেখতে পেলাম, সেরকম রুদ্রাক্ষের দামও কিন্তু বেশ কম। এটা কিন্তু বেশ ভালো লাগলো দেখে। আর প্রতিটা মন্দিরেই পুজোর ডালিগুলো কিন্তু বেশ অন্যরকম, যেটা সচরাচর আমরা ইন্ডিয়াতে দেখি না। আমাদের ডালি নেওয়া হলো। এই ডালিগুলো এরা প্রথমে 300 টাকা করে বলেছিল ইন্ডিয়ান কারেন্সি, সেখানে আমরা 140 টাকা করে প্লাস 8 জন নিলাম, মানে যারা যারা আছে প্রত্যেকেই নিলাম। নিয়ে এবার মন্দিরে যাচ্ছি। ডালিটা বেশ সুন্দর করে ওরা সাজায়, এটা একটু ছবি তুলতে হবে। দাঁড়া, তোমরা চাইলে আরো কম দামেও পুজোর ডালি নিতে পারো, কিন্তু আমাদের মনটা মানলো যে একবারই তো পুজো দিয়ে দিচ্ছি, একটু ভালো মতনই দেবো। যাই হোক, ডালি নেওয়া কমপ্লিট। এবার হচ্ছে সন্ধানে চলছে একজন ভালো পুরোহিতের, যেটা আমাদের কলকাতাতেও বা ইন্ডিয়াতেও আমরা পুরোহিত ছাড়া পুজো সম্পন্ন হয় না। তাই এখানেও একজন পুরোহিতের সন্ধান করছি। একজনের সাথে কথা বলছে, কিন্তু বাট তাকে ঠিক আমাদের পোষালো না। তারপর আরেকজনের পুরোহিতের সন্ধানে চললাম। অনেক খোঁজার পর একজনকে ঠিক মনের মতন পেয়েছি। ওনার সাথে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগলো। কেন ভালো লাগলো দাঁড়াও বলছি। এই পণ্ডিত মশাই বা পুরোহিত মশাই যেটাই বলো না কেন, তো ওনার পুজোটা এই কারণে ভালো লাগলো, আমাদের আসন শুদ্ধি থেকে শুরু করে আমাদের নিজেদেরকে শুদ্ধি, ইভেন আমাদের পূর্বপুরুষের এবং বর্তমান পুরুষদের তাদের আয়ু দীর্ঘ আয়ু চাওয়াটাও একদম সেই প্রার্থনাও যেন আমাদের মাধ্যমে দিয়ে করালেন। এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো।
এবার চলো আমরা কোথায় কিভাবে বসে পুজো করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমাদের কলকাতা শহরে কালীঘাটেই বলো দক্ষিণেশ্বরে বলো কোনো মতো সামনে থেকে পুজো দিয়ে চলে আসতে হয়, কিন্তু এখানে পুরোহিত মশাইয়া ঠিক এখানে বসিয়ে সুন্দর করে পূর্বপুরুষের নাম জেনে গোত্র জেনে তবে কিন্তু পুজোটা দিলে। আর এই দেখো সেই যে বলছিলাম না এখানে ডালিগুলো বেশ সুন্দর হয়, এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মোটামুটি এখন এই পুজো দেওয়া এখানে মন্ত্র পাঠ পড়া থেকে সমস্তটাই হলো। তারপরে এখন আমরা যাবো ভেতরে মন্দিরের দিকে। আর বাকিটা এখানে ভোলে বাবাকে ফুল বেলপাতা দিচ্ছে। এখানে একটা আমরা লিঙ্গ দেখতে পেলাম, তো এখানে একটু দিয়ে গেলাম, তার সামনে বসে পুজো করলাম, কিন্তু তাকে দেবো না তা কি হয়, তাই সেখানে দিয়ে গেলাম। জানি না আমার ভয়েস কতটা শোনা যাচ্ছে। যাই হোক চলো এবার মন্দিরের দিকে যাবো। হর হর মহাদেব। হ্যাঁ সায়ন অবশেষে আমাদের পশুপতিনাথের দর্শন কমপ্লিট হলো এবং পুজো দিয়ে আসলাম। সেখানে পুজো দেওয়ার সময় কিন্তু আমাদের প্রত্যেককে এই রুদ্রাক্ষের মালা পরিয়ে দিয়েছে, সাথে আমাদের ঝুড়িতে অনেকেরই নারকেল ছিল, সেটাকে সেবাই দেওয়া হলো, কিন্তু আমার ঝুড়ি থেকে নেয়নি। আমার এটা একটু বেশ মনটা খারাপ হলো, আর আমি জানতামও না যে নারকেলটা দিতে হবে। তো যাই হোক, তারপরে দেখতে পেলাম এখানে একটা শিব মন্দির আছে। আর জানো তো এর ভেতরে, এই পশুপতিনাথের মন্দিরের ভেতরে প্রায় মনে হয় নাই নাই করে 250 থেকে 300টা মন্দিরের মতন আছে। তো সবটা আমাদের দর্শন করা সম্ভব হয়নি, যতটা পেরেছি দর্শন করেছি। আর তারপর ওই যে নারকেলটা বললাম, ভাবলাম চলো সেটা এখানে ভোলে বাবাকে দিয়েছি, ভোলে বাবার মাথায় সেই নারকেলের জলটা দিয়ে যাই। জানি না এটা আমি ঠিক করলাম কি ভুল করলাম, কারণ কি বলতো, আমি যতদূর জানি বাবার মাথায় ডাবের জলই দিতে হয়, কিন্তু আমার হাতের কাছে এই নারকেলটা ছিল আর মনে হচ্ছিল বাবাকে এটা প্রসাদ হিসাবে দেই। তো যাই হোক, এরকম করে আমরা সকলেই কিন্তু পুজোটা দিলাম, তাতে কিন্তু আমাদের মনটা বেশ ভালো লাগলো। আরেকটা কথা কি বলতো, ভক্তিতেই ভগবান, এই কথাটাকে বিশ্বাস করেই আমরা সবাই মিলে এই কাজটা করলাম। যাই হোক, আমাদের মনটা কিন্তু বেশ ভালো লাগলো। এরপর মন্দির থেকে বেরিয়ে যাব, আশেপাশে কিছুটা মার্কেটিং এর জায়গা আছে সেখানে। আমরা পুজো দিয়ে কিছুটা মার্কেটিং করেছি, করে নিয়ে এখন রুমে ঢুকবো। যে এখানে এখনো ফটো সেশন হচ্ছে, আর আমরা এবার লাঞ্চ করব। এখন বাজে ঘড়ি প্রায় 1:30 মতন। চলো। গতকাল বেশ অনেকটা রাতেই নেপালের কাঠমান্ডুতে আমরা এসেছিলাম এই হোটেলে। তখন হোটেলটা অন্ধকার ছিল বলে ঠিকঠাক দেখাতে পারিনি, তাই ভাবলাম চলো এখন একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এরপর সোজা চলে আসলাম লাঞ্চ করতে। আজ লাঞ্চে ছিল উচ্ছে ভাজা, ডাল, আলু দিয়ে একটা সবজির মতন, বিভিন্ন সবজি তাতে ছিল, আর তারপর ছিল মাছ, আর সাথে তারপর পাঁপড় চাটনি, এগুলো ছিলই। ব্যাস, আমাদের লাঞ্চ শেষ করে 3টে পর্যন্ত একটু রেস্ট নিলাম। তারপর যথারীতি আমাদের ট্রাভেলার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। চলে এসেছি আজকে প্রথম স্বয়ম্ভুনাথের দর্শন করতে। এর সম্পর্কেও বেশ অনেকটাই তোমাদের সাথে শেয়ার করব। এই স্বয়ম্ভু শব্দের অর্থ হলো স্বয়ং উদ্ভূত, অর্থাৎ এটি কেউ নির্মাণ করেননি, নিজে থেকেই প্রকাশিত হয়েছে বলেই বিশ্বাস করা হয়। এই কারণে এটি খুব রহস্য, আধ্যাত্মিকতা এবং প্রাচীনতার প্রতীক। আর জানো তো, এই যে এখানে বিভিন্ন রকম সোনালী রঙের গম্বুজগুলো দেখতে পাচ্ছ, এগুলো বুদ্ধদেবেরই জ্ঞানময় দৃষ্টি। এখানে 13টি ধাপ আছে, যা জ্ঞান লাভের 13টি স্তর নির্দেশ করে। আর চারিদিকে যে রঙিন প্রার্থনার পতাকাগুলো দেখছো, সেগুলো শান্তি, সমতা এবং কল্যাণের বার্তা ছড়িয়ে দেয়। আর এই স্বয়ম্ভুনাথের চারপাশে অনেক পবিত্র বানর বসবাস করে। লোকবিশ্বাস, এই বানররা নাকি দেবতার আশীর্বাদে জন্মেছে। আর জানো, এইখানের মধ্যে সব থেকে একটা অন্যরকম জিনিস দেখছি, অ্যান্টিক জিনিস, তালাগুলো বলো, তারপরে একটা গালা বাটি আছে, সেগুলো বেশ যেন ভালো, অন্যরকম দেখতে। যাই হোক, আমরা সবাই মিলে কিন্তু আজ এখানে এসেছি, বেশ কিন্তু সময়টাকে একসাথে ভালো করে কাটালাম। তবে আমাদের টিমের প্রত্যেকে কিন্তু আসেনি, আমরা
কয়েকজন মিলে এসেছি। আর তারপর ওই যে দূর থেকে পাহাড়টাকে দেখা যাচ্ছে, আসলে কি বলতো, নেপালের যে কাঠমান্ডু শহরটা পুরোটাই পাহাড়ের মাঝখানে, চারপাশে পাহাড় আর মাঝখানে কাঠমান্ডু শহর। দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগছে। আর এখানে এই যে এইটাকে নাকি টাচ করলে পুরো সবকটাকেই টাচ করতে হয়, তাই সেটাই করতে করতে যাচ্ছিলাম। আর এই মাঝখানে কিন্তু প্রত্যেকটার মাঝখানে একটা করে মন্দির রয়েছে, সেখানে বুদ্ধদেবের মূর্তি আছে, সেগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চলো প্রতিদিনের মতো আবারও তোমাদের একটা কথা স্মরণ করিয়ে দিই, মনে করিয়ে দিই। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে জানোই তো লাইক কমেন্ট করতে হয়, আর লাইক কমেন্ট করলে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হয়, কেননা তাহলে তো পরবর্তী ভিডিওটা আবারও দেখতে পারবে, আবারও জানতে পারবে। আর তুমি যদি স্কিপ করে এগুলো চলে যাও, ঠিকঠাক করে খবর পাবে না। গেছিলাম পশুপতিতে, তারপরে এখানে চলে আসলাম দুপুরে লাঞ্চ সেরে। এখন এসেছি আমরা স্বয়ম্ভূতে। এটা এখানেরই একটা ছোট্টর ওপরে, বেশি বড় নয়, বেশ সুন্দর একটা গৌতম বুদ্ধের। আর জানো তো এই মন্দিরের এন্ট্রি ফি হিসাবে ইন্ডিয়ান কারেন্সিতে 50 টাকা করে আমাদের টিকিট কাটতে হয়েছে। এখানে দেখেছো বিভিন্ন রকমের গম্বুজগুলো রাখা হয়েছে। এই যে একটু আগে বললাম যে গম্বুজগুলো কিসের প্রতীক, হ্যাঁ ঠিক ধরেছো, এগুলোই হচ্ছে জ্ঞানের প্রতীক, শান্তির প্রতীক, সমন্বয়ের প্রতীক। যাই হোক, আমাদের এখানে পুরোটাই মোটামুটি ঘোরা হয়ে গেছে, তাও কিছুটা ছবি তুলবো। আর আমাদের ওখানে যেমন কীর্তন হয়, এখানেও কিন্তু সেরকমই গান বাজনা মতন হচ্ছে। ইভেন যার যেটা ইচ্ছে দানও সেরকম করছেন। চলো আরো একটা সাইড আছে, সেই সাইডে কিছুক্ষণ ঘুরবো, তারপর আবারও আরেকটা মন্দিরে যাব, তো সেই দিকেও যেতে হবে। অষ্টধাতুর 600 रुपये लगा देंगे। हाथ देखिए, हाथ भेजिए, हाथ भेजिए, इसमें ये 1200 इंडिया का है। कति बोल 750। এটি হচ্ছে একটা মেডিটেশনের একটা গালাবাটি বলা হয়। এটা আমাদের অনেকেই নিয়েছে, তো এই জিনিসটার ওরা প্রথমে 1200 টাকা দাম চেয়েছে। লাস্ট অব্দি আমি যখন নিলাম ইন্ডিয়ান রুপিসে 450 টাকায় নিলাম। তাহলে এরা কিন্তু অনেকটা বেশি দাম বাড়িয়ে চায়, একটু নিজেকে বার্গেনিং করতে হবে। এরপর যে মন্দিরটায় যাব সেটা হচ্ছে বুড়ার নীলকান্ত মন্দির। এই মন্দিরটা সম্পর্কে এবার তোমাদের দেখাবো প্লাস বলবো। কিন্তু এই মন্দিরে ঢুকতে গিয়ে কিন্তু আমাদের কোনো টিকিট কাটতে হয়নি, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বুড়ো নীলকান্ত মন্দিরের ভেতরে ঢুকতে চলেছি। এখানে আরাধ্য দেবতা হচ্ছে স্বয়ং বিষ্ণু। বিষ্ণু ছাড়া আমাদের জীবন চলবে না। চলো বিষ্ণুকেও এবার অন্য একটা রূপে তোমাদের সাথে শেয়ার করব। এখানে ভগবান বিষ্ণুকে শয়নরত রূপে দেখেছি, যেন মনটা ভরে গেল। আর জানো তো, যেন তিনি এক আনন্দে নিশ্চিন্তে বেশ ঘুমিয়ে আছেন, বেশ কিন্তু ভালো লাগছিল। আর জানো তো, এইখানে অনেক সময় এনাকে জলনারায়ণ রূপেও ডাকা হয়। এই মূর্তিটি ছিল একটা কালো পাথর দিয়ে তৈরি, প্রায় 5 মিটার লম্বা। এটি একটি জলাধারের মাঝখানে শায়িত অবস্থায় রয়েছে। 4টি হাত প্রসারিত, আর হাতে আছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। এই নিয়ে তিনি কিন্তু শয়নে রয়েছেন। আর এখানে যে পরিবেশটা বেশ শান্ত, যেন ভগবান বিষ্ণু একদম শান্তিতে ঘুমোচ্ছেন। এই রূপ নাকি খুব বিরল, একমাত্র এই নেপালেই দেখা যায়। কথিত আছে এই মূর্তিটি বহু শতাব্দী আগে মাটির নিচে হারিয়ে গিয়েছিল। বর্তমান বুদ্ধ নীলকণ্ঠ স্থানে কৃষকরা জমিতে চাষ করছিলেন, তখন তারা লাঙলের আঘাত করে, আর যার ফলে খননও করা হয়। তারপর তারা মাটিতে ডুবে থাকা শায়িত এই বিষ্ণুর বিশাল মূর্তিটি তারাই আবিষ্কার করেছিলেন। আর জানো তো, এখানে নেপালের সব থেকে বিখ্যাত হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের ফল এখানে আশেপাশে প্রচুর, আর রয়েছে শালগ্রাম শিলা। তো যাই হোক, অনেকেই এগুলো নিয়েছে, আমিও নিয়েছি। এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা মন্দির, যেটা বুদ্ধনাথ টেম্পল নামে পরিচিত।
তবে এই মন্দিরে এসে আমরা একটা সমস্যায় পড়লাম। কি বলতো, এখানে যখন আমরা মন্দিরের ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছিলাম, তখন এখান থেকে জানালেন যে এখানে আমাদের যদি যেতে হয় তখন আমাদের এখানে ইন্ডিয়ান রুপিস চলবে না, নেপালি রুপিস লাগবে। তো সেই মুহূর্তে আমাদের কাছে নেপালি রুপিস ছিল না। যাই হোক, এখানে আমরা মন্দিরের কাছে 5 জন মাত্র এসেছি, বাকিরা সব গাড়িতেই বসে আছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো আমরা বাইরে থেকেই মন্দিরটা দেখব। আমরা আছি এখন বৌদ্ধ স্তূপে। এই যে পেছনটায় আমার রয়েছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে বৌদ্ধ স্তূপ। ভেতরটায় আর ঢুকছি না, সকাল থেকে অনেকটাই দেখেছি, ঘুরেছি, আর পারছি না, তাই বাইরে থেকে এটা দেখে বেরিয়ে যাব। এখানে ঢুকতে গেলে ইন্ডিয়ানদের 100, আর লোকাল যারা নেপালিয়ান তাদেরকে কোনো টাকা পয়সা লাগছে না। এই হচ্ছে এখানের গল্প। চলো, এটা হচ্ছে বৌদ্ধ স্তূপ। এই ছিল আজকের সারাদিনের আমাদের ঘোরাঘুরি। সকালবেলা পশুপতি মন্দির, তারপর স্বয়ংভূ, এবং তারপরে বুড়ো নীলকান্ত, এবং লাস্টে বুদ্ধ স্তূপ বা বুদ্ধ টেম্পল। এই দিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করছি। এরপর হোটেলে ফিরে একটু খাওয়া দাওয়া, ব্যাস এই করতে করতে আমরা আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো, এখনো কিছু নেপালের ব্লগ গ্যালারিতে রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে তবেই নেপালের ব্লগ শেষ করব। আজ এখানেই শেষ করলাম। শুভরাত্রি।